আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ নিয়ে। দেখুন, অনেকে এইটা নিয়ে হয়তো একটু ঝামেলা লাগে যে যদি এরকম ট্রান্সফার কার্ভ বা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকতে বলে তাহলে এটা আসলে চিত্রটা কেমন হবে। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যতগুলো ওয়েভ ফর্ম আঁকাইছি মানে ক্লিপার সার্কিটের প্রত্যেকটা ওয়েভ ফর্ম ছিল আউটপুটের ওয়েভ ফর্ম আঁকাইতে হবে। যেমন ধরেন বিষয়টা ছিল এরকম, আমরা এইভাবে আঁকাচ্ছিলাম, এক্স অ্যাক্সিস বরাবর কিছু মেনশন করছিলাম না, বাট নর্মাল হিসাব এটা আসলে টাইমের একটা স্লট ছিল এক্স অক্ষ বরাবর। যেমন এটা হচ্ছে আমরা টাইমের রেসপেক্টে একটা কার্ভ ইনপুটে দিচ্ছিলাম, আউটপুটে কিন্তু টাইমের রেসপেক্টে একটা কার্ভ পাচ্ছিলাম। হয়তো বিষয়টা ছিল এরকম যে এরকম আসছিল, বা এরকম বিভিন্ন রকমের কিন্তু আমরা পাচ্ছিলাম যে কখন ডায়োড অ্যাক্টিভ হচ্ছে, আউটপুটে কনস্ট্যান্ট 7 পাচ্ছি বা কনস্ট্যান্ট 0.7 পাচ্ছি, অফ হচ্ছে, আউটপুট ইনপুটের সমান হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি আউটপুট কার্ভ। আর ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতে বা মূলত আমরা ট্রান্সফার ফাংশন বলতে কি বুঝি, এইচ দ্বারা যদি আমি প্রকাশ করি, ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে ভি নট বাই ভিআই। এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। আর যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকতে বলে তাহলে আমাকে কার্ভটা আঁকাতে হবে এইভাবে যে আমাদের যেই এক্স অক্ষ আছে এই বরাবর আমরা যদি ইনপুটকে পুট করি আর এই বরাবর যদি আউটপুটকে শো করি, যে কার্ভটা পাবো সেটাকে আমরা বলতেছি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। তার মানে বিষয়টা কিন্তু একটু চেঞ্জ। আগের বার কি হচ্ছিল, এই বরাবর আমরা আউটপুটকে শো করছিলাম, আউটপুটের বিভিন্ন সময়ের মানে এক কথায় বিভিন্ন সময়ের জন্য আউটপুটের ভ্যালু কত সেটা আমরা খুঁজে খুঁজে বের করতেছি। আচ্ছা, এটা ছিল ইনপুট। আউটপুট ছিল এই যে কথার কথা ধরেন এটা দিয়ে যদি আঁকায়, ধরেন এরকম এসে এরকম হয়ে এরকম হচ্ছে আমাদের আউট। তাহলে আমরা বিভিন্ন পয়েন্টে খুঁজে বের করতেছিলাম যে এই টাইমে আমাদের আউটপুটের মান কত। আর এখন আমরা দেখব, তানভীর ভাই একটু মিউট করলে ভালো হতো। যে ইনপুটের মান কত হলে ওই মুহূর্তে আউটপুটের মান কত। খুব সহজ একটা কথা বলি, ধরেন আহ, এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। খেয়াল করে দেখেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আউটপুট কি ইনপুটের সমান না, এই যে এরকম। তাহলে ইনপুটের ভ্যালু যদি জিরো হয়, আউটপুটের ভ্যালু কত, জিরো। ইনপুটের ভ্যালু যদি 0.1 হয়, আউটপুটের ভ্যালু কত, 0.1। তার মানে আমরা বুঝতেছি ইনপুটের মান যা আউটপুটের মানও তাই। তার মানে ইনপুট যদি জিরো হয় আউটপুটও জিরো, ইনপুট যদি 0.1 হয় আউটপুটও 0.1, ইনপুট যদি 0.2 হয় আউটপুটও 0.2। এইভাবে কিন্তু মানগুলো যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা সরল রেখা মিন করবে। আপাতত এই জিনিসগুলো আমাদের মনে না রাখলেও কোনো সমস্যা নাই, আমরা ইকুয়েশন ফর্ম করলে বুঝতে পারবো যে কিভাবে আসছে। আমি জাস্ট আইডিয়া দিলাম যে ট্রান্সফার যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আছে সেটা আসলে কিভাবে ড্র করব। আমরা সার্কিট দেখলে ইজিলি বুঝতে পারবো। যত প্রকারের আমরা সার্কিট দেখে আসছি ক্লিপার সার্কিট, প্রত্যেকটার কিন্তু ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বের করা যায়। বাট আমরা সবগুলো বের করার দরকার নাই, আমরা একটু আইডিয়াল গুলা বের করলে ওকে, কারণ এই প্রশ্ন সাধারণত কম আসে। আর যদি আসেও দেখা যাবে যে আইডিয়াল গুলাই দেবে, খুব বেশি জটিল সার্কিটে নাও দিতে পারে। তাহলে আমরা মানে মোটামুটি আমি একটু আপনাদের ক্যালকুলেশন করা শিখাই দেবো যে এইভাবে করতে হয়, তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই কিন্তু সলভ করতে পারবে। তাহলে আমরা যা যা দেখে আসছিলাম ওই সার্কিট গুলোর উপরেই একটু অ্যাপ্লাই করব, বুঝবো যে আসলে কিভাবে ড্র করতে হয়। ধরলাম যে আমাদের এরকম একটা সার্কিট, এটা কিন্তু আমরা একদম প্রথম দিনেই করে আসছি। বাট ওই যে আজকে আমরা শিখবো কি, আউটপুট ড্র করা শিখবো না, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ ড্র করা শিখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের আউটপুট, এইখানে ছিল ইনপুট, এবং ধরে নিলাম সেই ইনপুটের পিক ভোল্টেজ 20, ওইটা ধরেই আমরা কিন্তু ম্যাথ করে যাচ্ছি। এবং এটা হচ্ছে সিলিকন। তাহলে এটা যদি মানে ড্র করার আগ পর্যন্ত ক্লিপার সার্কিটে যা কাজ করছি এইখানেও আমরা সেম কাজই করব, জাস্ট ড্রতে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। তার মানে ড্র করার আগ পর্যন্ত এটা কি আমরা এরকম মার্ক করছিলাম,
আই আর সমান কত লিখছিলাম, VI মাইনাস 0.7, যেহেতু আমরা এটা সিলিকন বলতেছি, এটা 0.7, তাহলে VI মাইনাস 0.7 লিখছিলাম। ডায়োড অন হচ্ছিল কখন? যখন VI এর মান 0.7 এর সমান বা বড় হচ্ছিল। যদি ডায়োড অন হয়ে যায় তখন আমাদের আউটপুট আসছিল কত, 0.7। ডায়োড অফ হচ্ছিল কখন? এর উল্টা। অফ তো আমরা সবসময় বলতেছি যে উল্টা, মানে জাস্ট এই চিহ্নটা উল্টায় দিলে আমাদের কাজ শেষ। V0 সমান কত দেখেন, ডায়োড যদি অফ হয়ে যায়, এটা ওপেন, কোনো ড্রপ নাই, তাহলে আউটপুট কি ইনপুটের সমান না? এবার একটু মনোযোগ দেন, এই পর্যন্ত দেখেন ক্লিপারে যা করে আসছি এখন পর্যন্ত কিন্তু হুবহু তাই। ওইখানে আউটপুট ড্র করতে বলতেছিল বলে আমরা এই ভ্যালুটাকে ওই যে টি হিসাব করে ক্যালকুলেশন করছিলাম। এবার একটু তাকান, এবার আমরা একটু ছোটবেলার কনসেপ্ট শিখলেই কিন্তু আমাদের কাজ শেষ। সেটা হচ্ছে, আমাদেরকে বলতেছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাইতে হলে এক্স অ্যাক্সিস বরাবর VI কে দিতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর V0 কে দিতে হবে। এটা কিন্তু প্রথম শর্ত। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকানো মানে হচ্ছে এইভাবে আমাকে ড্র করতে হবে। অর্থাৎ এর আগে লাস্ট ক্লাস পর্যন্ত ইনপুটের ভ্যালু ওয়াই অক্ষে ছিল, অর্থাৎ ইনপুটের ভ্যালুগুলো এইভাবে কিন্তু বসাচ্ছিলাম। বাট এখন ইনপুটের ভ্যালুগুলো কিন্তু এক্স অক্ষের উপরে বসবে। কথা কি বুঝতেছেন? তার মানে আমি ওই যে -20, -19 সামথিং যাইতে যাইতে +20, এটা কি এইভাবে বসাচ্ছিলাম না? এইভাবে বসাচ্ছিলাম না? কারণ ইনপুট ইনপুট ছিল এক্স ওয়াই অ্যাক্সিসে, তাহলে ভ্যালুগুলো বসতেছিল ওয়াই অ্যাক্সিস বরাবর। বাট এখন ইনপুট চলে আসছে কোথায়? ইনপুট চলে আসছে এক্স অ্যাক্সিসে। তার মানে ইনপুটের যে ভ্যালুগুলো বসবে, অর্থাৎ -20 থেকে শুরু করে +20, প্রত্যেকটা ভ্যালু বসবে কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে বসবে। তো স্বাভাবিক, এটা যদি 0 হয়, -20 নিশ্চয় এরকম কোন একটা জায়গায় আছে। এটা যদি 0 হয়, +20 নিশ্চয় এরকম কোন একটা জায়গায় আছে। আমি বলতেছি ইনপুটের মান 0.7 এর সমান বা বড় হবে। তাহলে রেফারেন্স পয়েন্ট আঁকানো লাগছিল এর আগে, খেয়াল আছে? যখন আমরা আউটপুট আঁকাচ্ছিলাম একটা রেফারেন্স পয়েন্ট মার্ক করা লাগছিল। এখন বলেন তো, এখন যদি আমরা রেফারেন্স পয়েন্ট মার্ক করি, কোথায় মার্ক করতে হবে? আউটপুটে, বি আউটে। কেন ভি আউটে মার্ক করতে হবে? আমি তো এখানে দেখতে পাচ্ছি ইনপুটের ভ্যালু ও জিরো আচ্ছা পয়েন্ট আচ্ছা। সেভেন এর সমান বা বড়, তাহলে ইনপুটের ভ্যালু 0.7, এটা রেফারেন্স না? আচ্ছা জি ভাইয়া। তাহলে ইনপুটের ভ্যালু 0.7 কোথায় আছে? ইনপুটের ভ্যালু 0, ইনপুটের ভ্যালু 20, ইনপুটের ভ্যালু -20, তাহলে ইনপুটের ভ্যালু 0.7 কোথায় পাবো আমরা? বিআই এক্সএসসি। নিশ্চয় এরকম কোন একটা জায়গায় পাবো। আপনি যদি বলেন যে না আমি এখানে পাবো, ওকে সমস্যা নাই, এটা চোখের আন্দাজ, আমি যেহেতু চোখের আন্দাজে 20 এত দূর দিছি, 0.7 ধরলাম এরকম কোন একটা জায়গায় আছে। তাহলে এইটাকে কি আমি 0.7 বলতে পারি? এইবার আর একটু ভালো করে বলেন, তাহলে ইনপুটের মান 0.7 এর বেশি। আগের বার যখন ওয়াই অ্যাক্সিসে ছিল, ইনপুটটা দেখতে এরকম ছিল, 0.7 আঁকাচ্ছিলাম এরকম, এইখানে মার্ক করছিলাম। আমরা বলতেছিলাম যে 0.7 এর বেশি ইনপুট, ইনপুটের মান সেটা হচ্ছে এই জিনিসগুলা, এই যে এটা এটা 0.7 এর বেশি, রাইট? আর জি জিরো ভাইয়া। পয়েন্ট সেভেন এর কম কারা? 0.7 এর কম হচ্ছে যে এইটা, এরা এরা 0.7 এর কম, রাইট? এবার এইখানেও তো একই কনসেপ্ট। এখানে 0.7 এর বেশি কোন দিকে বলেন তো? 0.7 থেকে 20-এর দিকে। হ্যাঁ, পিছনের দিকে, হ্যাঁ, ডান এই দিকে। যে, কারণ এক্স অ্যাক্সিসে বড় বলতে আমরা ডানের দিকে যাওয়া বুঝি, ওয়াই অ্যাক্সিসে উপরে যাওয়া বুঝি। এই জন্য দেখেন রেফারেন্স পয়েন্টের উপরকে বেশি বলতেছিলাম, নিচকে কম, কারণ ওয়াই অ্যাক্সিসে তাই হয়। ওয়াই অ্যাক্সিস তো উপরের দিকে হাই আর নিচের দিকে লো বুঝায়। কিন্তু এক্স অ্যাক্সিসে তো কাহিনী ওইটার না, এক্স অ্যাক্সিসে কি রাইট আর লেফট। ফলে এখন এই যে কন্ডিশন, মানে এই যে অন কন্ডিশন কোথায় পাবো? এই দিকে পাবো, অর্থাৎ ডায়োড অন হচ্ছে এই দিকে। আর ডায়োড যে অফ হবে, সেই অফটা হবে এই দিকে। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা এটা মুছে দিই, কারণ এটা আপাতত আমাদের কাজ নেই। অন অফ আমরা বুঝলাম। এবার আসি যে কি হবে, ঘটনা কি ঘটবে। ডায়োড যদি অন হয়, অন তো বুঝলাম যে এই অঞ্চলটা অন,
ডায়োড যদি অন হয় আউটপুট সমান কত? 0.7। আচ্ছা, এটা কি কনস্ট্যান্ট না? জি ভাইয়া। আউটপুট কোন অঞ্চলে আছে, মানে কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর। ইনপুটের যদি 0.7 এত হয়, আউটপুটের 0.7 নিশ্চয়ই এরকম কোনো একটা জায়গায় আছে। ভালো করে বুঝেন। এবার একটু দেখেন তো, এই পয়েন্ট থেকে শুরু করে 20, এই পুরো অঞ্চল জুড়ে, মানে যে আমি ডট ডট বলে, এই ডট ডট হিসাব করেন, এই ডট ডট হিসাব করেন, আমি কি বলতে পারি না যে প্রত্যেকটা ডট ডট এইটাকে ফলো করতেছে? এটা কি বলা যাবে? তো ভাইয়া আমার এখানে একটা কনফিউশন বেশি লাগে যে ভাইয়া, আমরা বলেন। এখানে পিক পিক পর্যন্ত নিচ্ছি, আমার তো ভাইয়া সাইন ওটা পিকে গিয়ে আবার যখন নেমে যায় তখন ভাই আমার স্লোপটা ভাইয়া নেগেটিভ স্লোপ আসার কথা না? হ্যাঁ, তো এই যে নেগেটিভ আছে তো আর নিচের দিকে বলতেছি ভাইয়া, নিচের দিকে। ওই এই এটা একই এটা ইয়েতে এটা ভাইয়া 0.7 হ্যাঁ, তো থেকেও আমরা পড়বে। সেটা তো নেগেটিভ হিসাব করতেছি, এই যে এটা -0.7 কি হবে আমাদের আউটপুট? আমাদের তো হিসাব করতে হবে আউটপুট। আউটপুটে কি -0.7 আছে? না। এটা আমি আসতেছি, এটা পরে আসতে, আপনি যেটা বলছেন সেটা পরে আসতেছি। আপাতত যতটুকু বলতেছি এতটুকু বুঝেন, তারপরে শেষ করার পর যদি কোশ্চেন থাকে তারপর কোশ্চেন করেন। -0.7 আছে, আমি সেটা দেখাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি, ইনপুটের মান 0.7 থেকে শুরু করে 20, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরো অঞ্চলে আউটপুটের মান 0.7। জি তাহলে ভাইয়া। আউটপুটের মান যদি 0.7 হয়, জিনিসটাকে নিশ্চয় আমি এইভাবে দাগাইতে পারি। কনস্ট্যান্ট। কিভাবে? শুরুতে আমি একটু পয়েন্ট ধরে ধরে বলতেছি। ইনপুটের মান যদি 0.7 হয়, আউটপুটের মান কত? 0.7। 0.7। ইনপুটের মান যদি 0.7 হয়, আউটপুটের মান 0.7। ইনপুটের মান যদি 10 হয়, আউটপুটের মান কত? তাও 0.7। 0.7। ইনপুটের মান যদি 15 হয়, সব দেখানো লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আউটপুটের মান 0.7। যদি 1 হয়, আউটপুটের মান 0.7। 5 হইলে আউটপুট 0.7। তার মানে কি প্রত্যেকটা মোমেন্টে আউটপুটের মান 0.7? তো সেই কথাটার মানেই কি এরকম একটা দাগ না, কনস্ট্যান্ট দাগ না? জি ভাইয়া। এর বাইরে দেখানোর দরকার আছে? ইনপুটের মান কি 20-এর বেশি হইতে পারবে? মানে ইনপুট যদি 20 হয়, মানে আমরা তো 20 ধরেই ম্যাথটা করতেছি, তাই না? এটা ধরে তো আমরা ম্যাথটা আগাচ্ছি। তার মানে নিশ্চয়ই এর বাইরে আর ইনপুট নাই, সো আউটপুটের তো আসার কোনো চান্স নাই। এবার একটু বলেন তো, এই কন্ডিশনটা কোন কন্ডিশন? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, রাইট? এইখানে আউটপুটের মান কি ইনপুটের সমান না? জি ভাইয়া। এর মানে ইনপুটের মান যদি 0.7 হয়, আউটপুটের মান কত? 0.7। ইনপুটের মান যদি 0 হয়, আউটপুটের মান কত? 0। ইনপুটের মান যদি -20 হয়, -20 হয়, আর আউটপুটের -20 নিশ্চয় এই দিক বরাবর কোনো একটা জায়গায় হবে, কারণ আউটপুটের মান তো বসবে ওয়াই অক্ষের উপরে। তাহলে এইটা হচ্ছে সেই পয়েন্ট। এবার মূল কথা যে এখানে আমি আঁকাবো কিভাবে। পয়েন্ট তো বুঝলাম যে 0.7 হলে 0.7 এত এত। একটা জিনিস খেয়াল করেন তো, এইটার দিকে তাকাইলে আমরা সরল রেখার সূত্রের সাথে রিলেট করতে পারি না? দেখেন তো, সরল রেখায় আমরা কি এইভাবে লিখতাম না? ওয়াই সমান 3x+9। এক্স বলতে এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলোকে বোঝাতাম, ভ্যারিয়েবল একটা, ওয়াই একটা ভ্যারিয়েবল। আর যখন ওয়াই সমান 3x হয়ে যায়, তো এটাকে আমরা বলতাম ওয়াই সমান mx, যেটাকে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলে। এটাও কি তাই না? দেখেন, এই যে ওয়াই সমান 3x, এটা আঁকাতাম কিভাবে? এই বরাবর এক্স নিতাম, এই বরাবর ওয়াই নিতাম, অ্যান্ড আমরা আঁকাই দিতাম এইভাবে।
যদিও এইদিকেও যাইতো, বাট আমরা জিরো থেকে হিসাব করি, জিরো থেকে এইদিকে, এইদিকে দেখালেও দেখানো যাবে, বাট যাই হোক সেটা বিষয় না। তাহলে দেখেন তো এখন এইটার সাথে এইটা কি রিলেট করা যাবে না? ভিআই যেটা আসলে এক্স এর কাজ করতেছে, এই যে এক্স অ্যাক্সিস বরাবর আছে, ভি নট এটা হচ্ছে ওয়াই এর কাজ করতেছে। তার মানে সিম্পলি এটা একটা সরল রেখার সমীকরণ। কথা কি এখানে বুঝতে ডাল পারছেন? ডাল কি 1? ঢাল হচ্ছে ওয়ান, যে এম যেহেতু আমরা জানি ওয়াই সমান এম এক্স, যদিও ঢাল নিয়ে আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নাই। ওয়ান নাকি 10 এটা নিয়ে কিছু যায় আসে না। কেন? কারণ আমরা পয়েন্ট পেয়ে গেছি। সরল রেখা মানে কি? সরল রেখা মানে যেই রেখাটা, অত ডিটেলস সংজ্ঞায় আমরা যাচ্ছি না, সিম্পল সংজ্ঞায় আসি। যে সরল রেখা অনেকগুলো পয়েন্ট দিয়ে যাবে, তো যার 3টা পয়েন্ট আমরা মার্ক করে ফেলছি, তাহলে যদি এটা সরল রেখা হয় নিশ্চয় সেটা এই 3টা বিন্দু দিয়ে যাবে। তার মানে সিম্পলি আমরা এই 3টা বিন্দু যদি যোগ করে দিই, তাহলে সেটা একটা সরলরেখা হয়ে গেল। এখন বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝছি। এবার একটু মিলাই দিই। প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমি মিলাবো না, প্রথম ম্যাথ বলে আমি একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করতেছি। আচ্ছা, আমি বলতেছি ডায়োড অফ হবে যদি ইনপুটের মান 0.7-এর চাইতে কম হয়, অর্থাৎ এই লেফটের দিকে, এই দিকে, এই দিক বরাবর যা আছে সব হচ্ছে অফের কন্ডিশন। সেইখানে আউটপুটের মান ইনপুটের সমান হবে। তার মানে ইনপুট যদি হয় 0.7, আউটপুট 0.7, ইনপুট 0.4, আউটপুট 0.4, ইনপুট 0.2, আউটপুট 0.2, জিরোতে জিরো। তারপরে যদি -1 হয় -1, -2 হলে -2, -10 যদি হয় -10, এ যদি -15 হয় তাহলে -15। বুঝতে পারছেন? তো আমাদের সব পয়েন্ট তো দেখানো লাগবে না, এখানেও একই লজিক। আমরা শুধুমাত্র মেন মেন পয়েন্ট গুলা দেখাবো, যেমন জিরো, রেফারেন্স পয়েন্ট, পিক ভ্যালু, এইগুলা দেখাবো। আচ্ছা, যে কোশ্চেন করছিলেন ওই যে নেগেটিভের বিষয় নিয়ে, আপনার কোশ্চেনটা আবার করেন। আপনার কি আর এখন কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝছি। আমার ভাইয়া যখন একবার পজিটিভের দিকে বাড়বে তখন 0.7, আবার পজিটিভ থেকে পিকে গিয়ে যখন কমে তখন হতে হবে 0.7 থাকে। এই জন্য পজিটিভ প্রোডাক্ট ওটার মধ্যে থেকে থেকে যাচ্ছে। হুম হুম, যেভাবে বুঝছি, রাইট। আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা ওই বাকিগুলো এরকম ছোট ছোট করে আমরা ট্রাই করব যে কিভাবে ড্র করতে হবে। খুব সিম্পল বিষয়। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আগের বার এক্স অ্যাক্সিসে টি ছিল বা সময় ছিল, ওয়াই অ্যাক্সিসে আউটপুটকে আঁকতে হতো। এখন এক্স অ্যাক্সিসে ইনপুট আর ওয়াই অ্যাক্সিসে আউটপুট, এই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আমরা যদি উল্টাটা করি, এবার আমি একটু দ্রুত যাব, না বুঝলে অবশ্যই বলবেন। এই যে অন কন্ডিশনকে আমার বের করতে হবে। ইনপুট এখনো ওই বিসি হিসাব করতেছি আমরা, হ্যাঁ? তাহলে এখানে আই আর আমি একটু শর্টে করি, যেহেতু এইগুলা অলরেডি আমি ব্যাখ্যা করে দিছি। আই আর সমান আসে ভিআই -0.7। এই -VI -0.7 যদি পজিটিভ হয়, দ্যাট মিনস ডায়োডটা অন হবে। -VI 0.7 এর সমান বা বড় হলে ডায়োডটা অন হবে। একে যদি উল্টাই দিই, তার মানে ভিআই এর মান যদি -0.7-এর চাইতে কম হয় ডায়োড অন হবে। আর ওই সময় আউটপুটে পাবো কত? -0.7 ভোল্টেজ। আর যদি এর উল্টা ঘটে তাহলে এটা ওপেন হয়ে যাবে, কোনো ড্রপ নাই, আউটপুট হবে ইনপুটের সমান। তাহলে এটা হচ্ছে অন কন্ডিশন, এটা লিখে রাখি, এটা হচ্ছে অন কন্ডিশন। আর অফ কন্ডিশন কি হবে? ইনপুট -0.7-এর চাইতে বেশি হবে, আউটপুট কোনো ড্রপ নাই, মানে আউটপুট ইনপুটের সমান। তাহলে এইখানে যদি আমরা জিনিসটা আঁকাই, এটাও দেখেন সরলরেখার সমীকরণ। মানে এক কথায় যে আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাবো, এটা
সরল রেখার সমীকরণ হবে, সহজ কথায়। এখানে অন্য কোনো কিছু আসবে না, একদম সরল রেখার সমীকরণ। তাহলে এই বরাবর আমরা নিলাম ভিআই, এই বরাবর নিচ্ছি ভি। ভোল্টেজটা মার্ক করে দিয়েন, আগেরটাতেও লিখে দিয়েন যে ইউনিট হচ্ছে ভোল্টেজ। রেফারেন্স পয়েন্ট আঁকাইতে হবে, তো আমরা তো কি এক্স অ্যাক্সিস বরাবর ইনপুটের মান বসাইতে হবে। তো 20 হয়তো এরকম কোনো একটা জায়গায় যাবে, -20 হয়তো এরকম কোনো একটা জায়গায় যাবে। রেফারেন্স পয়েন্ট এখন কি এরকম একটা জায়গায় যাবে, ওই যে -0.7 যেহেতু রেফারেন্স পয়েন্ট, তাহলে আমাদের এটা হচ্ছে -0.7। শর্ত কি? -0.7 এর কম হইলে মান হচ্ছে -0.7। আচ্ছা, -0.7 এর কম কোন দিকে, এই দিকে নাকি বাম দিকে? বাম দিকে। বাম দিকে। তার মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আউটপুট হবে -0.7। ভ্যালু গুলোকে উপরে বসাই। এটা একটু বেশি বড় হয়ে গেল, যাই হোক আপনারা আপনাদের মতো করে বসান, আমি বুঝাই দিচ্ছি আর কি, যেটা -0.7 বলতেছি বিশ্বাস করে নেন। এরপর থেকে শুরু করে এই পর্যন্ত, তো এ যদি 20 হয়, আউটপুটের 20 ধরলাম কথার কথা এরকম একটা জায়গায়। তার মানে আউটপুটের মান ইনপুটের সমান হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডান দিকে সমান হবে, মানে 20 হইলে 20, 0 হইলে 0, -0.7 হলে -0.7। এ কি মিললো? তোমার হচ্ছে জোর করে মিলাইতে হবে। যাই হোক, আমরা তাহলে একটু ছোট বড় করে দিই, তাইলেই হবে। -20 এইদিকে একটু সরাই দিই, এইদিকে একটু সরাই দিই, তাইলে মিলে যাবে না। এই মনে করেন 20। আর বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? ক্লিয়ার? জি ভাই। এই সেম জিনিস যদি আইডিয়াল হতো, মানে ডায়োডটা সিলিকন না বলে যদি আইডিয়াল হতো, তাহলে যে এই অঞ্চলটুকু আমাদের আর এরকম হতো না, তখন কি হতো? এইরকম আসতো, দিয়ে এরকম পেতাম, মানে আইডিয়ালের ক্ষেত্রে। আর যদি সিলিকন হয় তাহলে এই অঞ্চলটুকু আমরা একটু পাবো। আইডিয়াল হলে রেফারেন্স তো এখান থেকে সরে গিয়ে জিরোতে হতো, তার মানে এই পুরো অঞ্চল আউটপুট কি জিরো, এটা তো আর 0.7 হতো না, মানে -0.7 হতো না, জিরো হতো। তাহলে পুরোটা জিরো, আর এরপরে তো ইনপুট আউটপুটের সমান, তার মানে এইভাবে পেতাম। আগেরটাও তো কিন্তু একই লজিক, যেটা +0.7 হয়েছিল ওইটা জিরোতে গিয়ে কনস্ট্যান্ট হতো। মানে একটা বুঝলে বাকিগুলো এমনিতেই করতে পারবে। তারপরে মনে করেন প্যারালালের ক্ষেত্রে কিরকম আসতো। প্যারালাল আমরা দিলাম ধরেন কথার কথা এইরকম, একটু মিক্সড করেই করি। এই সিলিকন ধরলাম আমরা, হ্যাঁ। এটা ধরেন 3 ভোল্ট, ধরেন 4 ভোল্ট, ইনপুট সেই একই 20 পিক ভোল্টেজ। তো প্যারালাল ক্ষেত্রে আমরা জানি দুইটা ব্রাঞ্চ আলাদা আলাদা অনের কন্ডিশন বের করতে হয়, অফ কন্ডিশন হয় তার উল্টা। তাহলে এটা একটু সাজাই নি, সার্কিটটা একটু ছোট করে ফেলি।
3 ভোল্টেজ না? এটা তো যোগ হয়ে যাচ্ছে 3.7, তাহলে ভিআই মাইনাস 3.7। তাহলে ডায়োড অন হবে কখন? যখন এইটা পজিটিভ হবে, অর্থাৎ ভিআই এর মান 3.7 এর সমান বা বড় হবে। আর এই মুহূর্তে আউটপুট কত হয়ে যাবে? আউটপুট হয়ে যাবে 3.7। আর এটা যদি দেই, এটা আমি লিখলাম না, এটা আপনারা নিজেরা করবেন। আমি একবারে লিখে দিচ্ছি যে কি আসবে, যেহেতু আমরা অনেকবার করছি, মোটামুটি একটা আইডিয়া তো চলে আসছে আমাদের। এটা যোগ করলে হয় -4.7। অর্থাৎ আউটপুট যদি -4.7 এর কম হয়, তাহলে সরি, ইনপুট যদি -4.7 এর কম হয়, তাহলে আউটপুট হবে হচ্ছে -4.7। এটা হচ্ছে অন কন্ডিশন। এটাও অন কন্ডিশন, এটাও অন কন্ডিশন। এটা হচ্ছে প্রথম ব্রাঞ্চের অন কন্ডিশন, এটা হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চের অন কন্ডিশন। আর দুইটা ব্রাঞ্চই অফ থাকবে কখন? যখন ইনপুটের মান উল্টা, এটা 3.7 এর বড় হয়েছে, এটা 3.7 এর ছোট হবে, এটা -4.7 এর বড় হবে। আর অফ যদি হয়, স্বাভাবিক কথা, দুইটা ব্রাঞ্চই যদি অফ হয়ে যায়, এটাও অফ এটাও অফ, তাহলে আউটপুট কি ইনপুটের সমান হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা ড্র করাটা একটু সহজ, অত বেশি আসলে ই করা লাগে না, যেহেতু সরল রেখা, সরল রেখা আঁকানো তো একটু মোটামুটি সহজই হয়। শুধু কনসেপ্টটা বুঝতে হবে যে কখন কি হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো 20 ধরলাম এরকম কোন একটা জায়গায়। রেফারেন্স পয়েন্ট দুইটা, একটা হচ্ছে 3.7 আর একটা হচ্ছে -4.7। আচ্ছা, 3.7 এর বড়, এরা হচ্ছে 3.7 এর বড়। 3.7 এর বড় হলে আউটপুট কনস্ট্যান্ট 3.7 পাওয়া যায়, তো ধরলাম এটা হচ্ছে সেই 3.7। 3.7 থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পর্যন্ত আউটপুটের মান, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত আউটপুটের মান ইনপুটের সমান। তার মানে যখন 3.7 ইনপুটের মান, তখন আউটপুট 3.7। যখন 0 আউটপুট 0। যখন -4.7 তখন আউটপুট -4.7। তার মানে এটা একটা সরল রেখা হবে, যেহেতু V0 সমান VI। মিলাই দিলাম। ওকে। আর এর নিচে মানে যে এটা কত, -4.7, এইদিকে তো বোঝা যায় যে -4.7 এর কম। তো -4.7 এর কম হলে আউটপুট -4.7, তার মানে এই যে এইখানে এসে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। তো মনে করেন এরকমই জেনার ডায়োড দিল, ওই সিম্পল শুরুতে যেটা করছিলাম।
তাহলে জেনার জার যদি দেয়, তাহলে আমাকে যে দুইটা অঞ্চলে দেখাইতে হবে, একটা বলছিলাম ফরওয়ার্ড বায়াসে কি হয়, রিভার্স বায়াসে কি হয়। তাহলে পজিটিভ সাইকেলে, অর্থাৎ কারেন্ট যখন এইভাবে চলতেছে, এই যে আমরা কারেন্টের ডিরেকশন দেখে বুঝতেছি এটা কি হিসাবে কাজ করতেছে, জেনার ডায়োড হিসাবে প্রভাব কাজ হিসাবে। করতেছে। তো ধরে নিলাম যে আমাদের এই যে জেনার ডায়োডটা আছে, এর যে ভিজেড, সেটা ধরলাম 5 ভোল্টের, এটা ধরে নিচ্ছি, পরীক্ষার হলে যেটা দেওয়া থাকবে আমরা সেটা করব। আর এইখানে কারেন্ট নিশ্চয়ই এইভাবে চলবে। আচ্ছা, আগের বার কি আমরা I1 I2 লিখছিলাম? আচ্ছা, আগের বার তো দেখাই নাই, একবারে করে দিছিলাম না? একটা একবারে করে দিছিলাম। আচ্ছা, যাই হোক, ওগুলো ঠিক করে নিয়ে এটা সমস্যা না, I1 I2 এটা কোনো বড় ফ্যাক্ট না। এটা হচ্ছে আমাদের এত। আর এখানে আমাদের চিহ্ন হবে এরকম, যেহেতু আমরা সিলিকন ধরতেছি তাহলে এটা 0.7 ধরবো। তাহলে দুই পাশে দুইটার কন্ডিশন বের করে দিলে কিন্তু আমাদের ওকে। তাহলে এইখানে I1R, এটা সমান কত হবে, VI-5। এই কেভিএল অ্যাপ্লাই করে দিলে কিন্তু এটা চলে আসবে, আমি একটু শর্টে করতেছি। ডায়োড অন হবে যখন এইটা পজিটিভ হবে, অর্থাৎ VI এর মানটা 5-এর সমান বা বড় হবে, আউটপুট তখন হবে 5 ভোল্টেজ। এখানে আমরা একইভাবে লিখতে পারি VI এর মান কত, এই যে -0.7 এর সর্বোচ্চ। এটা আপনারা নিজেরা একটু করেন, ক্যালকুলেশন করলে কিন্তু চলে আসবে, তখন আউটপুট কত হবে, -0.7। এটা গেল অনের কন্ডিশন। আমরা জানি অফ কন্ডিশন জাস্ট এর উল্টা, এটাও অন ওইটাও অন, অফ কন্ডিশন জাস্ট এর উল্টা, অর্থাৎ VI এর মান 5-এর ছোট আর -0.7 এর বড়, তখন V0 সমান কত, VI। তাহলে জেনার ডায়োডে এমনিতেই আমাদের কি 2 তে আঁকতে হবে, এটা তো স্বাভাবিক, কারণ আমরা জানি জেনার ডায়োডে আউটপুটটা 2 সাইকেলেই কিন্তু আমাদের ইয়ে করবে। তাহলে আমাদের রেফারেন্স পয়েন্ট দুইটা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে -0.7। 5-এর বড় হলে আউটপুট 5-এ কনস্ট্যান্ট। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের আউটপুট কিন্তু ইনপুটের সমান। এই যে -0.7-এর চাইতে বড় আর 5-এর চাইতে ছোট, তার মানে এই অঞ্চলটুকুতে আউটপুট হবে ইনপুটের সমান। এইখানে এসে আবার আউটপুট কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। কততে, -0.7। মানে এই পয়েন্টটা বোঝাচ্ছে -0.7। আচ্ছা, এবার আরেকটু চেঞ্জ করি আমরা, সেটা হচ্ছে ব্যাটারিটা এইখানে দেই, তাহলে আমরা একটু আরেকটু চেঞ্জ হবে। এগুলো তো নর্মালি বুঝতে পারলাম যে ব্রাঞ্চে কি হচ্ছে না হচ্ছে। তাহলে আমরা একটু বায়াসিংটা চেঞ্জ করি, জায়গা চেঞ্জ করি। ধরেন এরকম করে দিলাম। এইটা ধরেন আমাদের আঁকতে দিচ্ছে, এটা দিছি আর, এটা মনে করেন VI, সিলিকন আমরা অবশ্যই করতেছি 0.7 ভোল্টেজ। আর এইটা ধরেন কথার কথা আমরা দিয়ে দিলাম হচ্ছে 0.7। আচ্ছা, এই দুটো তো যোগ হবে, 4.7 ভোল্টেজ। আচ্ছা, 4.3 দেয়, একটু সুন্দরভাবে মিলক। এটা ধরেন আই দিলাম, তাহলে অনের কন্ডিশন বের করবো, VI সমান কত, সরি, IR সমান কত হবে,
ভিআই মাইনাস এই যে এই দুইটা যদি যোগ করি প্লাস মাইনাস তাহলে যোগ হবে 4.3 আর 0.7 মানে কত 5। তার মানে অন হবে যদি ভিআই এর মান 5-এর সমান বা বড় হয়। অন হয়ে গেলে আউটপুট দেখেন কার সমান হয়ে যাচ্ছে 0.7 এর সমান হয়ে যাচ্ছে, তাহলে ভি নট সমান 0.7। কিন্তু যদি অফ হয় তাহলে কি ঘটনা ঘটবে? এটা তো পাইলাম অন, যদি অফ হয় তাহলে দেখেন সার্কিটটা এরকম না, ডায়োড তো অফ, এখানে তো কোনো ড্রপ নাই। ড্রপ নাই কিন্তু আউটপুট তো আর ইনপুটের সমান না, কারণ এখানে একটা ভোল্টেজ আছে। এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি এখানে তো কোনো ড্রপ নাই, যেহেতু জিরো কারেন্ট, 0 × R মানে 0। কিন্তু আউটপুট দেখেন কত থাকতেছে, এই যে ভিআই, এটা প্লাস এটা মাইনাস, তাহলে ভিআই -4.3 করলে আসতেছে আউটপুট। এই কেভিএল করলে কিন্তু এমনিতে ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে ভিআই -4.3 আসতেছে। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে এইটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না। খেয়াল করেন, ওয়াই সমান সামথিং এক্স অথবা এম এক্স প্লাস সি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা কিন্তু বোঝায় যে কোনো একটা সরল রেখা যেটা মূল বিন্দু থেকে কতটুকু শিফটেড আছে, অর্থাৎ উপরের দিকে শিফটেড নাকি নিচের দিকে শিফটেড। তার মানে মূল বিন্দুতে সরল রেখাটা 4.3 ঘর নিচের দিকে শিফট করা আছে, যেটা মূল বিন্দুকে আমি সরল রেখা এটা 4.3 ঘর নিচের দিকে শিফট করা। যদিও এত কিছু না জানলেও কোনো সমস্যা নাই, আমরা পয়েন্ট বসাইতে থাকলে এমনিতেই কিন্তু মিলে যাবে। আমরা যেই কনসেপ্ট জানি ওইটা বসাইলে এমনিতেই আমাদের মিলে যাবে, এত কিছু না জানলেও সমস্যা নেই। তাহলে আমরা যেটা করতেছি বারবার সেটা বসাই ফেলি। এটা হচ্ছে ভি নট, উল্টা হলো এটা ভি আই, এটা হচ্ছে ভি নট। রেফারেন্স পয়েন্ট কত? একটা হচ্ছে, একটা না সরি, আচ্ছা এটার কন্ডিশন দেওয়া হয় নাই। অফ কন্ডিশন কি হবে? এটার উল্টা, অর্থাৎ ভিআই এর মান 5-এর ছোট, এটা হচ্ছে কন্ডিশন, আর আউটপুট হবে এটা। তাহলে এখানে আমাদের রেফারেন্স পয়েন্ট কত? 5 ধরলাম এইটা। খেয়াল করে দেখেন, 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে আউটপুট কি 5 হবে? 0.7 হবে না আউটপুট? সরি 5-এর চেয়ে বড় হলে 0.7। 5-এর চেয়ে বড় হলে আউটপুট হচ্ছে 0.7। 5-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আউটপুট এইটা। এবার তাহলে একটু কি করব, এরকম সিচুয়েশন আমরা এর আগে কিন্তু অলরেডি ফেস করে আসছে, যে এরকম সিচুয়েশন আসলে আমরা কি করব, মান পুট মান করতে থাকবো। বসাবো। আচ্ছা তাহলে যখন ইনপুটের মান 5, তখন ভিআই এর জায়গায় 5 বসাবো, 5 - 4.3 মানে 0.7। এটা তো মিলেই আছে, এটা আমরা অলরেডি শিখে আসছি যে শুরুর যে পয়েন্টটা আছে অথবা শেষের যে, মানে এক কথায় কমন পয়েন্ট সবসময় মিলে মিলে থাকবে। কোন কোন পয়েন্টে মান বসাইতে হয়? পরিচিত পয়েন্টে মান বসাইতে হয়। যেমন রেফারেন্স পয়েন্ট, এটা একটা পরিচিত পয়েন্ট, এখানে মান বসাই দিলাম, পেয়ে গেলাম। 0 একটা পরিচিত পয়েন্ট, এখানে মান বসাইতে হবে। তাহলে ভি আই এর জায়গায় যদি 0 পুট করি, ভি নটের মান কত হবে? 0 - 4.3, তার মানে আমরা পাবো -4.3। এই যে এইটা কিন্তু আর একটা পয়েন্ট পেলাম, জিরোতে কিন্তু এখন আর মান নাই, এই যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন বলতে পারেন জিরোতে কি মান আছে? জিরোতে মান আছে, জিরোতেও মান মাইনাস ফোর আছে। পয়েন্ট আচ্ছা মাইনাস ফোর জিরোতে পয়েন্ট থ্রি মান না? আছে কোথায়? আমরা যদি ইনপুটের মান 4.3 বসাই তাহলে আমাদের আউটপুটের মান কত হয়ে যাবে? 4.3 - 4.3 মানে 0। মানে এক কথায় এই জিরোতে মান আমরা হয়তো পাচ্ছি না, কারণ 0 0 এরকম পয়েন্ট তো আর এখানে আমরা পাবো না, কিন্তু 0 এই মানটা আমরা পাবো। কোথায় পাবো?
আউটপুটের মান 0 কখন হবে? যখন ইনপুটের মান 4.3 হচ্ছে। তো এটা যদি 5 হয়, 4.3 নিশ্চয়ই এরকম কোনো একটা জায়গায় পাবো। কথা বুঝতেছেন? দেখেন, জি ভাই, ইনপুটের মান 4.3 বসালাম, আউটপুটের মান 0 হয়ে গেল। তা আমি একটু এই পাশে সরাই এক্স লিখি। অক্ষে ওয়াই এর মান 0। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা একটা পয়েন্ট পেলাম। অর্থাৎ একবার 4.3 বসালাম, মান পেলাম। 0 বসালাম, -4.3 পেলাম। এটা বসাইতে থাকতেই হবে। বাট আমরা তো জানি অত কিছু বসানোর দরকার নাই। আর একটা বসাই আমরা কাহিনী শেষ করে দেব। সেটা হচ্ছে, সরি, উল্টা হয়ে গেল। না, ঠিক আছে তো। -20 বসালে ষোলো -20 দশমিক চার বসাবো, পাবো। তাহলে এটা যদি কেন -20 বসালে -43 16 কিভাবে হয়? না, 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 -20 -24.3। -4.3, তাহলে -24.3 পাবো। মিলাই দিই, হ্যাঁ, নাহলে আমার ঝামেলা। আমরা যদি একদম হিসাব কিতাব করে আঁকাতাম মিলে যায়, তো যেহেতু চোখের আন্দাজে আঁকাচ্ছি অনেক সময় হয়তো নাও মিলতে পারে। জোর করে মিলাই দেবো আমরা। অর্থাৎ এই যে এই পয়েন্টটাকে আমরা -24.3 হিসাবে সাব্যস্ত করতে চাচ্ছি। যদি একদম হিসাব কিতাব করে আঁকাতাম স্কেল নিয়ে, তাহলে অবশ্যই সুন্দরভাবেই মিলতো। যেহেতু এই 20 আর এই 20 হয়তো একটু ছোট বড় হচ্ছে, এই পয়েন্টগুলো একটু ছোট বড় হচ্ছে বলে এরকম আসতে পারে। যাই হোক, এটা বিষয় না, চোখের আন্দাজে মিলাই দিলে হবে। তাহলে দেখেন, এটাও কি একটা সরলরেখা সমীকরণ? এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন কি করব? এই প্রত্যেকটা পয়েন্ট জাস্ট যোগ করে দেব। এই হয়ে গেল আমাদের চিত্র। And বলেন, এটা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে মোটামুটি আরেকটা টাইপ করলে এই টাইপের জিনিস আর না দেখলেও চলবে। আবারও বলতেছি, ক্লিপার সার্কিট যত রকম আমি পড়াইছি সবগুলাই করার চেষ্টা করেন, কারণ কোন সময় কোনটা দেয় বলা মুশকিল। তবে ক্যারেক্টারিস্টিক কার্ভগুলা কি হবে, বেশি না করলেও হবে। যেগুলো দেখবেন একটু সহজ সরল বা একটু আইডিয়াল টাইপের জিনিস, ওইগুলা করলেই চলবে। এখান থেকে আসলে খুব ডিপ আসার চান্স নাই। এই কনসেপ্টটা একটু শেখা জরুরি, নাইলে দেখা যাবে যে ধারণা থাকবে না। এই জন্য আমি শেখাই দিলাম। এটা অ্যাভয়েড করলেও যে খুব বেশি ক্ষতি হয়ে যায় তো এরকম না। এইটা ধরেন আমাকে আগাইতে বলতেছে, সমানই নিলাম। এখন তো এই যে এই লুপ করলে ঝামেলা, এটা শিখছিলাম অলরেডি। আমরা কি করব? নোডাল এই ইউজ রকম করতে হবে। কারেন্ট নিব আর নোডাল করে দিলে আমাদের জন্য খুব সহজ হয়। যেহেতু আমরা সিলিকন ধরতেছি, এটা 0.7, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে 0.7। আর এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি, 0.7 -VI ডিভাইডেড বাই আর, আই কারেন্টটা বের হয়ে যাচ্ছে মানে প্লাস 0.7 ডিভাইডেড বাই আর ইকুয়াল 0। সবগুলাকে আর দ্বারা যদি গুণ করে দিই, তাহলে আসে এরকম। তার মানে আই আর সমান দেখা যাবে VI -1.4। তার মানে ওই যে বুঝতেই পারতেছি আমরা যে অন হবে কখন, যখন ইনপুটটা 1.4 এর সমান বা বেশি হবে। কিন্তু আউটপুট কত পাবো? এটা অলরেডি জিরো বলছিলাম পয়েন্ট সেভেন যে ডায়োডের অ্যাক্রসে রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজটা কিন্তু আমাদের ডিভাইড হয়ে যায়। ফলে আমাদের ইনপুটে একটু বেশি ভোল্টেজ দেওয়া লাগে, কিন্তু আউটপুটে আমরা 0.7 ভোল্টেজই পাবো। আর অফ কন্ডিশন হচ্ছে এটার উল্টা, মানে ভিআই যদি 1.4 এর ছোট হয়, কিন্তু ভি নট সমান কত পাবো?
আমি অর্ধেক। মুখোমুখি করে দিলাম কারণ এই জিনিসটা অলরেডি আমি করাইছি। ডায়োড যদি অফ হয়ে যায় অর্থাৎ এই ব্রাঞ্চটা যদি ওপেন হয়ে যায়, এখন দেখেন আউটপুটে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ পাবে সেটা। তো রেজিস্ট্যান্স যেহেতু দুইটা আর এরা ইকুয়াল, তাহলে সমানভাবে ডিভাইড হবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে। তাহলে এ পাবে কত, VI/2। আর যদি অন্য ভ্যালু থাকতো তাহলে আমরা কি করতাম, ভোল্টেজ ডিভাইডারের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করে দিতাম, আর কোনো এক্সট্রা কিছু না করলে হতো। তাহলে এখন আমরা এটা সিম্পলি যে নিয়মটা শিখলাম ওই নিয়মে আঁকাই দেবো, আর কোনো কাহিনী নাই। রেফারেন্স পয়েন্ট কত, 1.4। 1.4 এর বেশি, অর্থাৎ 1.4 থেকে 20 পর্যন্ত মান কত, 0.7। আর এর নিচে মান কত হচ্ছে, অর্ধেক। অর্ধেক মানে যখন 1.4 বসাবো তখন আউটপুটের মান কত, 0.7। 0.7। যখন 0 বসাবো, 0/2 মানে 0। আর যখন -20 বসাবো তখন কত হবে, 10। তখন হবে হচ্ছে 10। 10 না, -10। যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে ইনপুটের মান যা হবে আউটপুটের মান তার অর্ধেক হবে। যদি ইনপুটের মান কথার কথা হয় হচ্ছে 10, তাহলে আমাদের আউটপুটের মান হবে হচ্ছে মানে -10, এটা তো 10 হবে না, -10। তাহলে আউটপুটের মান হবে হচ্ছে -5। সবগুলো না দেখালেও হবে, জাস্ট মোটামুটি যে কয়টা আমাদের পরিচিত সেই কয়টা দেখালে হবে। আচ্ছা, আশা করি এই টাইপের জিনিসগুলো এখন আসলে আর কারোরই বাধার কথা না। মোটামুটি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি ড্র করতে হবে। শুধুমাত্র আমরা দুইটা জিনিস মনে রাখবো, এটা ড্র করার জন্য এক্স অ্যাক্সিস বরাবর VI দিতে হবে। এবং যেহেতু আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে VI যদি এক্স অ্যাক্সিসে থাকে, এটাকে যদি আমরা এক্স কল্পনা করি, আর V0 কে যদি আমরা ওয়াই কল্পনা করি, এটা একটা সরলরেখা সমীকরণ। মানে কথায় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ সবসময় সরলরেখার সমীকরণ হবে। তার মানে এখানে কোনো ঝুট ঝামেলা নাই, যে পয়েন্টগুলো পাবো প্রত্যেকটা পয়েন্ট জাস্ট খালি যোগ করে যেতে হবে, করলে আমাদের চিত্র কিন্তু আঁকানো হয়ে যাবে। ইকুয়েশনের দিকে তাকাইতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, কাহিনী শেষ। আর আমরা আর একটা জিনিস করব না, সেটা হচ্ছে ক্লিপার সার্কিট করি অথবা আজকের যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ করি, কখনোই আউটপুটের মান পিক ভ্যালু বের করে রেখে দেব না। যেটা হবে সেটা, মানে কনস্ট্যান্ট হলে আমরা কনস্ট্যান্ট লিখবো, ইনপুটের সাথে ইকুয়েশন হলে ইনপুটের সাথে ইকুয়েশন লিখবো। কখনোই আমরা এটা 20 মানে কোথায় -20/2 সমান -10 এইটা লিখে রাখবো না। ক্লিয়ার? যদি কেউ লেখেনও, ধরেন আপনার অভ্যাস আছে যে আমি সারা জীবন ওইটাই করে আসতেছি, এখন হঠাৎ করে এটা চেঞ্জ করতে পারবো না, ওকে কোনো সমস্যা নাই, চেঞ্জ করার দরকার নাই। কিন্তু অবশ্যই লিখবেন যে যেই ভ্যালুটা আপনি বের করে রাখলেন সেটা V0 না, সেটা V0 এর পিক ভ্যালু, এটা অবশ্যই মেনশন করতে হবে। যদি লেখেনও এটা মেনশন করে দিবেন, আদারওয়াইজ V0 সমান -10 এই কথাটা কখনোই লিখবেন না। কথাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাস একটু ছোট, আপাতত আমাদের এখানে শেষ। এইগুলো আমি একটু বলি। এই টাইপের জিনিস সেদ্রা স্মিথে টুকটাক পাবেন, ওইখানে মনে হয় 4-5টা কোশ্চেন আছে, যদিও ওইখানে মনে হয় ড্র করাই আছে, এক্সাম্পলে হয়তো আছে। তো এই সমস্যা নেই, ড্র করা থাক, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। অথবা আর একটা কাজ করতে পারেন, যেগুলা ক্লিপার সার্কিট করতেছেন নিজের মতো করে ওইটা ট্রাই করেন একটু সলভ করা, যদি আঁকাইতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি পারতেছেন, কোনো সমস্যা নাই। আর এইগুলার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যদি ভুল হয় আপনার আঁকানো, আপনি নিজে ধরতে পারবেন যে ভুল হচ্ছে। তখন দেখবেন যে কোনো পয়েন্ট মিলতেছে না, মানে সরল রেখা আঁকাইতে যাচ্ছেন, কোনো একটা পয়েন্ট মিসিং হয়ে গেছে, অথবা কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্ট মিলতেছে না, তখন বুঝতে পারবেন যে এখানে ভুল হচ্ছে কোথাও না কোথাও। তখন একটু চেক করেন, ডিসকাস করতে পারেন অথবা আমাকে দেখায়, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে?
না ভাই। ওকে, তাহলে এগুলো প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।